রকি আড্ডা, গড়ের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, দুই হুজুরের গপ্পে সকলকে স্বাগত। আজ আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আছে অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। স্বাগত স্টুডিওতে। অনেক ধন্যবাদ। তাহলে অনুজয়, আজকে তো আমরা আড্ডা দেবো বেশ কিছুক্ষণ সময়, তাহলে একটুখানি আমরা টাইম মেশিনে করে বরঞ্চ পুরোনো সময় ফিরে যাই, মানে তোমার ছোটবেলায় ফিরে যাই। তোমার ছোটবেলা কোথায় কেটেছে, কিরম ভাবে কেটেছে, একটু যদি ছোট্ট করে বলো। তার আগে আমি বলি যে আমি এখানে বসে একটা টাইম মেশিনে চড়ে ফেলেছি। আচ্ছা। কারণ ছেলেবেলায় যে স্মৃতি, ডিডির সঙ্গে আমাদের সমস্ত মানুষের যে স্মৃতি, তো সুতরাং তোমাদের অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। না না, হ্যাঁ, আর আমার ছোটবেলা কেটেছে হুগলি জেলার একটি মফস্বল শহর বৈদ্যবাটি, সেখানে আমার ছোটবেলা কেটেছে। আমি 16-17 বছর বয়সে আমি কলকাতা চলে আসি। থিয়েটার করব বলেই, মূলত অভিনয় করব বলেই আমি কলকাতায় চলে আসি। ছোটবেলা একেবারেই মানে খুব আহামরি বিরাট আলাদা কিছু কেটেছে এমন নয়। ছোটবেলার সঙ্গে আমার জড়িয়ে ছিল আমার খেলার মাঠ, গঙ্গার পার এবং ক্রিকেট। লেখাপড়ার সঙ্গে খুব একটা সংযোগ আমার যে বিরাট কিছু ছিল তা নয়, যতটা দূরে দূরে থাকা যায় সেটা আমি ছেলেবেলাতেই বুঝে গিয়েছিলাম ও জিনিস আমার জন্য খুব একটা নয়। ফলে আমি খেলাতেই মন দিয়েছিলাম, যদিও খেলার জীবন আমার হয়নি, সেটা বৈদ্যবাটি শহরেই ইতি, তারপরে কলকাতা শহর এবং অভিনয়। আচ্ছা, তাহলে কলকাতা শহরে চলে আসা, অভিনয়ে আসতে হবে, এবং অভিনয় বললেই সবার যেটা মনে পড়ে যায় যে আগে একটা থিয়েটার। থিয়েটারে না থেকে, ওই জায়গাটা না উপভোগ করে, ওই কালো মাথা না দেখে, লাইভ তাদেরকে ফেস না করে, তারপরে তো ক্যামেরার এই পেছনে আসা বা সামনে আসাটা সেটা খুব এতে। এই থিয়েটারে আসার তোমার গল্পটা শুনি। থিয়েটার আসলে আমার মামা থিয়েটার করেন, অশোক মজুমদার, তিনি থিয়েটার করেন। তো ছেলেবেলা থেকে তিনি একটা স্বপ্নটা না আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে অভিনয় করতে পারা যায় বা কিছু। আমার খুব ধারণা ছিল না, এই গোটা পেশাটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না। ফলে এই যে সবাই বলেন যে এটা একটা মানে এই পেশাটার নিশ্চয়তা কতটা, সেটা নিয়ে চিন্তা, আমার এরকম কোনো চিন্তা ছিল না, যেহেতু রেজাল্ট ভালো হতো না। ফলে ওইটা আমার আরও অনিশ্চিত জীবন ছিল, চাকরি বাকরির জীবন। ফলে ফলে সবই যখন অনিশ্চিত, আমার কিছু গেল এলো না। যাই হোক, তো আমি সেই প্রথম আনসাম্বল সোহাগ সেনের, শ্রীমতী সোহাগ সেনের উনি নির্দেশক, সেই দলের তার একটু ওয়ার্কশপ আমি জয়েন করি, এবং তারপরে সেই দলে আমি আবেদন জানাই যে আমি থিয়েটার করতে চাই। তারা আমায় মেম্বার করেন এবং সেইখানে আমার থিয়েটার করা শুরু। এবং আমি থিয়েটার করতে করতেই থিয়েটারকে আমার ভালোবাসা শুরু। আমি ভালোবেসে থিয়েটার করতে আসেনি। অনেক অভিনেতাই থাকেন যে এই শিল্পটার প্রতি তাদের আকর্ষণ থেকে তারা আসেন। আমি দেখেছি টুকটাক থিয়েটার, কিন্তু তাতে আমার বেশি বিখ্যাত হওয়ার দিকেই ঝোঁক ছিল। এই শিল্পটার মধ্যে থেকে যে এই শিল্পটাকে বোঝা বা সেইটা আমার খুব গোড়াতে ছিল না। আমার মনে হচ্ছে একটু বিখ্যাত হবে, একটু হোর্ডিংয়ে ছবি থাকবে, এই জায়গা থেকেই এই শিল্পটাকে দেখা। পরে আমি বুঝেছি ওইগুলো হচ্ছে যে বড় শিল্পের অনুসারী শিল্প, যে ওইগুলোর জন্য শিল্পটা নয়। ভালো শিল্পী হলে ওইগুলো ঘটলেও ঘটতে পারে। একদম। তার ফলে সেইভাবেই আমার থিয়েটারকে দেখা এবং আমার থিয়েটার সত্যি সত্যি ভালোবেসে ফেলা। একদমই তাই। এবং প্রথম জীবনে তো সবাইকেই প্রায় ওই সেই ঘর পরিষ্কার করা, ঝাঁট দেওয়া থেকে শুরু করে জল বাওয়া, চা, ওইগুলো সমস্ত করে তারপরে চরিত্রে আস্তে আস্তে ঢুকে যাওয়া, সেখান থেকে। এবং আমার মনে হয় যে ওইগুলো খুব প্রয়োজন। ঠিক। মানে একজন যেহেতু অভিনেতাকে বলা হয় যে তোমার ইগো যেন তোমার থেকে বড় না হয়ে দাঁড়ায়, সেইটা আমার মনে হয় প্রথম যখন দলে বলা হচ্ছে চা নিয়ে এসো, প্রথমে একটা মনে হয় এটা কি বলা হচ্ছে আমাকে, চা নিয়ে আসবো আমি এখন।
তারপর একটা অভ্যেস হয়ে যায়। তারপর আমি ঢুকেই জিজ্ঞেস করি আচ্ছা কজন, আচ্ছা 12 জন, ও তো চা খায় না, ঠিক আছে 11টা চা। এইটা ধীরে 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 আমার মনে হয় এইভাবেই থিয়েটারে প্রবেশ করে। সমস্ত অভিনেতাই থিয়েটারে এই গপ্পটাই আগে বলে, এবং ঢোকার সময় মনে আছে যে 11 জন, তাহলে 12টা একটা এক্সট্রা ভাড়া নেই, যদি ভাই নিজেদেরকে ভেঙে যায়। ঠিক, তারপরে টিউবওয়েলে জল যদি ফুটো হয়, আমার ফুটো হয়ে গেল, তারপর টিউবওয়েলে জল নিতে গিয়ে, মানে এইগুলো তো হয়। আর বাংলা থিয়েটারের এই গপ্পগুলো বোধহয় একই শ্রেণী সংগ্রাম থেকে আমাদের তৈরি হয় না। তাতে যে হয় এই যে একসঙ্গে যৌথভাবে কাজ করতে গেলে কত অ্যাডজাস্ট করতে হয়, সেইটা চলে আসে অভিনেতাদের মধ্যে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে তারপরে থিয়েটারের পরে এটা তো চলছে প্যারালালি, এখনো অবধি চলছে, এখনকার থিয়েটারের গল্পে আসবো পরে। কিন্তু তার আগে জানি যে এরপরে আস্তে আস্তে মিডিয়া, মানে টিভির সামনে বা ক্যামেরার সামনে আসার সুযোগটা কখন হলো? একদম গোড়ায় আমার সুযোগ হয়েছিল গয়নার বাক্সতে অভিনয় করার, কিন্তু সেটা একেবারেই অভিজ্ঞতার মতো করেই সুযোগ হয়েছিল। আমাদের দলের আমরা 2-3 জন বন্ধু আমরা পাঠ করেছিলাম, সেটা ম্যামই বলেছিলেন, অর্থাৎ মানে সোহাগদি বলেছিলেন যে তোরা কি করবি মৃত সৈনিকের পাঠ, এরকম ভাবে বলা হয়। হ্যাঁ নিশ্চয়ই করবো। সেটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, মানে বড় ইউনিট, শুটিং, মানে এই গোটা বিষয়টার সঙ্গে আমার প্রথম পরিচিতি। তারপরে মানে একটা দীর্ঘদিনেরই বিরতি, কারণ আমি থিয়েটারটা তখন মন দিয়ে করছিলাম, আর বুঝতে পারছিলাম যে প্রস্তুত না হয়ে করে পাঠ করতে চলে যাওয়া যাবে না। করতে করতে আমার মনে হয় আমার প্রথম বড় সুযোগ এলো কৃষাণু বলে একটি সিরিজ হয়, সেখানে আমার একটি পাঠ। তারপরে চলতে চলতে চিক ফ্লিক বলে আর একটি সিরিজ হয়, সেখানে আমার প্রথম বড়, মানে সেই অর্থে লিড চরিত্র। তারপরে ব্যাপারটা ওই চাকা গড়িয়ে গেলে যেরম পাঠ হয়। এবার তো মানে সবকটা মিডিয়ামেই তো কাজ করা, মানে একেবারে টেলিভিশনে করা, সেখান থেকে ওয়েব সিরিজ, সেখান থেকে ফিল্ম, সবগুলো সিরিজ, এই জায়গাগুলোর মধ্যে ব্যালেন্স করা হয়, মানে করো কিভাবে? খুব বেশি আমি ব্যালেন্স নিয়ে খুব এটা আমি যে অভিনয়ের ধারণায় বিশ্বাসী, সেটা হচ্ছে যে অভিনয়ের কোরটা এক, মানে সেইটা খুব আলাদা হয়ে যাচ্ছে না, মনটা আলাদা হয়ে যাচ্ছে না অভিনেতার। সেইটা হয়তো মাপের একটু বাড়া কমা এটা হতে পারে, কিন্তু সেটাও আমি বলছি সেটাও মন থেকেই নিয়ন্ত্রিত হয়। থিয়েটারের অভিনয় তো এখন ধীরে ধীরে বদলে আসছে। মানে আগে যেহেতু আমাদের মানে মাঠে অভিনীত হতো, যাত্রা, হ্যাঁ, খেউর বা লোকগান, সেইখান থেকে যে ধীরে ধীরে প্রসেনিয়াম থিয়েটার, বিদেশি থিয়েটার এলো, সেইটা ধীরে ধীরে এখন তো আরো স্বাভাবিক হয়ে আসছে। একদম, একটা সময় থিয়েটারে তো মানে কেউ ল্যাপেল ইউজ করবে ভাবাই যেত না, এখন তো সেটা ইউজ করা হচ্ছে। মিউজিকের যে ব্যবহার হচ্ছে সেগুলো মানে সব জায়গাগুলো, বা ডায়লগ থ্রো থেকে শুরু করে সবই স্বাভাবিক হয়ে আসছে, কথা বলছি সেইভাবে কথা হয়ে আসছে। ফলে সেইটাই আমি জোর দেওয়ার চেষ্টা করি। এবার কিছু মানে এখন বোধহয় সবাই জানেন এই শিল্পটা নিয়ে এত বেশি বাইরে কথা হয়, সবাই জানেন যে ক্লোজে কি করতে হয়, মিড শটে কি, আমি যে সবাই জানেন, বাচ্চাটা চলতে চলতে আমার মনে হয় কমিয়ে করতে হয়, আমি জানি। সেই রকম একটা বিষয় এসছে, সেইটা আলাদা করে আমি ব্যাখ্যা করে বলছি না, সেটা আমার মনে হয় পাঠ করতে করতেই সেই অভিজ্ঞতাটা হয়। যখন অভিনয় করতে চলে আসি মফস্বল শহর থেকে কলকাতায়, আমি তখন এইটাই ভেবে এসেছিলাম যে আমায় মানে মানুষ ডেকে পাঠ দেবেন, তো সেইটা ঘটলেই আমার সবচেয়ে বেশি আনন্দ হয়, যে মানুষ ভেবেছেন আমি পাঠটা করতে পারবো, নির্দেশক ভেবেছেন আমি পাঠটা করতে পারবো, ফলে সেটাতেই আমার বেশি আনন্দ হয়। আচ্ছা, এখন তো কর্মব্যস্ততা যথেষ্টই রয়েছে, কিন্তু তার সঙ্গে থিয়েটারকে কিভাবে টাইম দেওয়া হয়? এইটা না আমার কাছে এটা আলাদা কোনো সময় দেওয়া নয়। আমি যেহেতু ছোটবেলা থেকেই থিয়েটার করে, বরং আমার ফিল্মের কাজ, সিরিজের কাজ এসছে পরে, ফলে মানে সপ্তাহে 3 দিন যে সন্ধ্যেবেলা রিহার্সালে যেতে হয়, এইটা আমার একেবারে মানে মজ্জাগতই অভ্যেস। এখন যেহেতু এখন সপ্তাহে 3 দিন হয়তো প্রতি মাসে আমি যেতে পারছি না, মানে প্রতি সপ্তাহের ওই 12 দিন হয়তো আমি যেতে পারছি না কখনো, সেটা আমার দল আমায় সেই সাপোর্টটা দেয়। এবং নতুন নাটক হলে আমি সেটা মানে একেবারে মন দিয়ে নতুন নাটক করব বলে আমি তখন এই কাজ, আমার যদি ডেট ক্ল্যাশ, আমি এই কাজ করব না, আমি তখন থিয়েটারটাই করব। এইভাবেই আমার এটা ব্যালেন্স। এবার একটুখানি ওয়েব সিরিজ গুলো নিয়ে করি। আমরা লজ্জাতে দেখেছি, আবার লজ্জা 2, মানে এই মানে করে কেমন এক্সপিরিয়েন্স, একটুখানি সেই গল্পগুলো শুনি। লজ্জার চরিত্রটা আমাকে মানে প্রথমত পাঠটা খুব ইন্টারেস্টিং একটা পাঠ, কেননা মানুষ কটু কথা বলে, এবং সেই কটু কথাটা সে নিজেও, যে মানুষ যখন কটু কথা বলে বিভিন্ন ধরনের তো হয়, একজন ধর আমি তোমার ডেলিবারেটলি অপমান করলাম, আরেকটা হয় আমার ধরনটাই এই রকম, কিন্তু সেইটা তো আমার মানে ছোটবেলায় এমন কিছু ঘটেছিল, নিশ্চয়ই এমন কিছু হয়েছিল, সে কারণে আমি এইভাবে কথা বলতে শিখেছি। ফলে সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল, যে লোকটা কটু কথা বলে, তার হিস্ট্রিটা কি, তার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি সমস্যা, সেইটা খুঁজে বের করা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই চরিত্রটা আমাকে একটা জনপ্রিয়তাও দিয়েছে, সাধারণ মানুষের কাছে এইটা খুবই একটা জনপ্রিয় চরিত্র হিসেবে দিয়েছে। এবং আমার অনেক বন্ধু যারা
মানে বৈদ্যবাটির অনেক বন্ধু যারা ততটা থিয়েটার দেখতে আসে না বা বলেন ব্যাপারটা কি বলতো, স্টেজে নাটক হয়, আচ্ছা, তারা যখন এইটা যেহেতু এটা দেখা সুবিধা ফোনের মধ্যেই পাওয়া যাচ্ছে, তাদের দেখে তাদের তুই এরকম, তাদের প্রথম মনে তুই এরকম, মানে আমারও কথা বলতে আমি ভাবছি যে আমার ওই সিনগুলো চোখের সামনে ভাসছে যে এই মানুষের সঙ্গে আড্ডা মারছি বা এর আগেও কিছুক্ষণ সময় কাটিয়েছি অনেকটা, কিন্তু এই মানুষটা এত মানে এরকম, মানে এইটাই হচ্ছে চরিত্র অভিনেতার মানে বা ওই চরিত্রে ঢুকে যাওয়ার একটা সেটা একটা মানে কিছু চরিত্র না খুব ব্যাটে বলে হয়ে যায়, তো ওইটা বোধহয় একটা ব্যাটে বলে সুন্দর হয়েছে। এছাড়া আর কি কি কাজ আমরা একটুখানি পেতে চলেছি আগামী দিনে? এর সঙ্গে সঙ্গে আরেকটি সিরিজই সম্প্রতি আমার দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ডিটেকটিভ চারুলতা। তার চরিত্রটা লজ্জার চরিত্র থেকে একদম আলাদা, সেইটা সে একটুখানি মানে কিছু লোক থাকে নিজের মতামতেই আটকে আছে, এরকম যাকে একটু পাতি বাংলায় বলা যায় গাঁট লোক বলি না আমরা, সেরকম সেটা তার কিছু ব্যবহারে একটু হাসির উদ্রেকই ঘটে, সেরকম একটি পার্ট একদম বিপরীতে দাঁড়িয়ে আছে। আর দুটো ছবিতে আমি অভিনয় করছি, সেইটা একটি ছবির নাম রঘু ডাকাত আর একটা ছবির নাম বিজয়নগরের হিরে অর্থাৎ কাকাবাবু। আচ্ছা, তো এই দুটো ছবি এই বছরই মুক্তি পাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে সঙ্গে এই যে দুর্গ রহস্য বা এই জায়গাগুলো মানে এই যে মানে একেবারে এরকম মানে কাজগুলো, সেই কাজগুলো কিভাবে মানে মানে এনজয় করো আর কি? খুবই মানে এবং মানে আমার শ্রীজিদ্দার সঙ্গে দুর্গ রহস্য শ্রীজিদ্দার ডিরেক্ট করা, শ্রীজিদ্দার সঙ্গে আমার প্রথম কাজ হচ্ছে পদাতিক। সেটা একেবারেই একটি ছোট পার্ট, কিন্তু আমার মনে হয়েছিল এই পার্টটি খুব গুরুত্বপূর্ণ ওই ছবির জন্য, এবং শ্রীজিদ্দা একেবারে পরিষ্কার করে বলেছিলেন যে পার্টটা এইটুকু লেন্থ, কিন্তু পার্টটা এই এই গুরুত্ব আছে, এবং উনি যা যা বলেছিলেন একেবারে সঠিক ঠিক কথা বলেছেন, সেটা আমার খুব ভালো লেগেছিল যে মানে একটা কথাও বাড়িয়ে উনি বলেননি। এবং তারপরে যখন দুর্গ রহস্যে পার্টটা পাই, তা সেটা আমার খুবই আনন্দ হয়েছিল, কারণ সিদ্ধার সঙ্গে কাজ করতে আমি চেয়েছিলাম, এবং সেটা একটু বড় পরিসরের কাজ হলো দুর্গ রহস্য, যেহেতু ছোটবেলায় ব্যোমকেশ পড়া, ফলে সেইটার একটা বাড়তি উত্তেজনা, যে আমি হয়তো ক্লাস 12-এ রাত্রিবেলা ঘুমানোর আগে দুর্গ রহস্য পড়েছি, সেখানে রমাপতির একটা পার্ট, যে চরিত্রটা অভিনেতার জন্য বেশ লোভনীয় একটি চরিত্র, এবং শুটিং হয়েছে মধ্যপ্রদেশে, সেই জায়গাটাও আমি আগে যাইনি। সবটা মিলিয়ে দুর্গ রহস্য খুবই আমার কাছে একটা মানে আনন্দদায়ক একটা অভিজ্ঞতা। এবার যদি আমি আসি মানে আরেকটু জায়গা একটুখানি, মানে আমরা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলি, সেটাকে কালো সাদা আবছা এই জায়গাগুলো মানে এই যে শেডগুলোর কাজ করা, মানে যেখানে হয়তো মানে সেই জায়গাগুলো আমরা ধরতে পারি, যতটা হয়তো এই গ্ল্যামার বা যেগুলোকে বলছি সেগুলোর বাইরেও অনেকগুলো শেড থাকে চরিত্রে, সেইগুলোকে কিভাবে ম্যানেজ করা হয় এগুলোর ক্ষেত্রে? মানুষ তো একরকম হয় না, মানে ধরা যাক সাধু, এই কথা খুবই থিয়েটারের দলে আমাদের প্রাচীন কথা, যে সাধুর মধ্যে শয়তানকে খুঁজে বের করা, শয়তানের মধ্যে সাধুকে খুঁজে বের করা, এটা একটা একেবারে সরল বাক্য আমি বললাম, কিন্তু আমি বলছি যে যত সময় বদলাচ্ছে মানুষ আরো জটিল হচ্ছে। জটিলতাকে আমি খাটোভাবে বা খারাপভাবে বলছি না, জটিল মানে যাকে ইংরেজিতে বললে বলা হয় মাল্টি লেয়ার্ড হচ্ছে, ভাবনার বহু 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 স্তর হচ্ছে। এবং যে শাহরুখ খান বলেছে ইটস গুড টু বি ব্যাড, ফলে এই যে মানে যে চোরের যে গ্ল্যামার, ধরা যাক ডন, এই চরিত্রটার যে গ্ল্যামার, সেইটা তো আধুনিক সময়ে আমরা দেখতে পাই যে ততটা একটুখানি ধোঁয়াশা, লোকটা একটু পুরোটা বোঝা যাচ্ছে না, পুরোটা সাদা বোধায় নয়, কিন্তু একটা অমোঘ আকর্ষণ আছে। তা আমার মনে হয় যে কোনো চরিত্র পেলেই ওই ওই লেয়ারগুলো খুব আমসত্ত্বের মতো, আসলে ধীরে ধীরে পরতটা খুঁজে ইয়ে করে করে পৌঁছানো এবং একটুখানি ধোঁয়াশা রাখা, যদি সেটা খুঁজে বের করা যায়। ভালো স্ক্রিপ্টে সেটা থাকেই, একটু দুর্বল স্ক্রিপ্টে অভিনেতাকেই আমার মনে হয় সেটা মানে সেই ব্যালেন্সটা করতে হয়, হ্যাঁ, সেটা খুঁজে বের করা ভালো। নাহলে একটু একরেখীয় এক দাগের একটা চরিত্র নির্মাণ হয়, যেটার খুব আখেরে কোনো অর্থ নেই। এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে থিয়েটারে কি কি কাজ চলছে? এই মুহূর্তে আমাদের দল বেলঘড়ি অভিমুখ, আমাদের দলের মোটামুটি গোটা 3 প্রোডাকশন চলছে, তার একটিতে আমি ব্যাকস্টেজ করি, বাকি দুটিতে অভিনয় করি। কোজাগরি 22 আগস্ট এবং আপনাকে বলছি স্যার, মহাভারত নটধার নাটক মহাভারত চলছে, ইচ্ছে মতোর একটি নাটক কীর্তনখোলা, এখন একটু কম শো হচ্ছে কিন্তু সেটাও চলছে। ফলে মানে যেহেতু থিয়েটারের একটা সুবিধে আছে যে মহাভারতী যেমন অনেকদিন পরে আবার কলকাতায় অভিনীত হচ্ছে, মানে এই যে আমি বলছিলাম যেহেতু থিয়েটারটা আমার জড়িয়ে আছে আমার জীবনে, ফলে ওইটাকে বাদ দিয়ে আমি খুব একটা নিজের জীবনটাকে ভাবতে মানে পারি না, অভিনেতা জীবনটা। এবার এর সঙ্গে সঙ্গে যেটা জানবো সেটা হচ্ছে যে এই নতুন যে থিয়েটারের তো প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগে মানে 15 বছর আগে বা 10 বছর আগে থিয়েটারের যে জায়গাটা ছিল সেটা তার কমার্শিয়াল জায়গা হোক, তার পাবলিসিটি হোক, সব দিক থেকে এখন একটা
ফর্মেট চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, মানে যারা অন্তত 10-15 বছর আগে দেখেছি এখন তারা যদি চোখ বন্ধ করে দেখি টাইম মেশিনে করে বুঝতে পারবো। সেই চেঞ্জটাকে কিভাবে কোপ আপ করো? দেখো আমি বলছি যে এটা আমি আলাদা কোনো বাড়তি কৃতিত্ব নিচ্ছি না, কিন্তু এই কথা সত্যি যে আমাদের দল অভিমুখ, আমরা প্রথম মানে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে কাগজে বিজ্ঞাপন দেবো না, সেটা অর্থের কারণেই। আমাদের অত অর্থ নেই, আমরা কাগজে বিজ্ঞাপন দিতে পারবো না। অর্থাৎ সামাজিক মাধ্যমে এখন যে কথা পরিবর্তনের কথা হচ্ছিল, প্রথম জায়গায় যেটা চলে এসছে যে সামাজিক মাধ্যমে থিয়েটারের কথা অনেক বেশি করে পাওয়া যাচ্ছে, মানে সেটা আমি বলতে একটা মানে একটা ইঙ্গিত যে সেটা হচ্ছে। আর বাদবাকি ক্ষেত্রে একটা দেখো আমি বলছি থিয়েটারের আদি ফরম্যাট কি, যে সেটা হচ্ছে যে আমি মঞ্চস্থ করব একটি নাটক, মানুষ দেখতে আসবেন, আমি অর্থ দেবো। আমি হয়তো 100 টাকা দিয়ে একটি থিয়েটার নির্মাণ করেছি, আমি 120 টাকা দর্শকের টিকিট থেকে তুলবো, 20 টাকা আমার লাভ। এভাবেই সার্কাস হয়েছে, এভাবেই যাত্রা হয়েছে, সেই ফরম্যাট। সেইটা মাঝখানে বেশ কিছু একটুখানি গুলিয়ে গেছিল, বিশদে আমি আর ব্যাখ্যা করতে ইচ্ছাও করছে না আমার এখন, সেটা বিবিধ আনুকূল্যে আর কি। তো সেইটা আমার মনে হয় সেই জায়গা থেকে আবার ফিরে আসতে হবে। তার কারণ হচ্ছে যে এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই মুহূর্তে থিয়েটারে দর্শক আনুকূল্য আগের মতো নয়। সেটার বহু রাজনৈতিক সামাজিক কারণ আছে, কোভিড তার একটা কারণ, এন্টারটেনমেন্টের বিবিধ ফরম্যাট তার কারণ। কিন্তু যে এন্টারটেনমেন্ট, অর্থাৎ থিয়েটারকে যদিও থিয়েটার আমার কাছে কেবল এন্টারটেনমেন্টের মাধ্যম একদমই নয়, কিন্তু থিয়েটার থেকে যে রস পাওয়া যায় সেটা কেবল থিয়েটার থেকেই পাওয়া যায়, সেটা অন্য কোনো শিল্প মাধ্যম থেকে পাওয়া যায় না। এবং 5000 বছরের একটি শিল্প, ফলে সেই শিল্প আছে, সেই শিল্প থাকবে। কিন্তু সেই শিল্প আরো আমার সময়ের কথা যেন আমার বাংলা থিয়েটার বলে, সেইটা আমার বাংলা থিয়েটারের কাছে দাবি। আমি বলছি যে মূলগত জায়গাটা ভেতর থেকে সেইটা একটুখানি বদলের সময় এসেছে, আরো মাটির কাছাকাছি আসার সময় এসেছে। ঠিক। আরেকটু আমার মনে হয় বিষয়গুলো এমন আরেকটু মানুষকে টানা, বাড়ি থেকে টেনে আনা, সেটা আরেকটা কি বলতো সমুদা, আমার একটা জিনিস মনে হয় যে আমি না মানে আমরা যখন ধরো দর্শক আনুকূল্য কম, তখন কি করলে দর্শক আনুকূল্য হবে না ভেবে আমার যেটা সত্যি বলার ইচ্ছে সেটা বলার দরকার, তাহলেই ওটা উল্টোটা ঘটবে। মানে সিদ্ধান্তার একটু সোজা রেখে যেটা সত্যি করে বলা উচিত সেটা বলার ব্যবস্থা করতে। একদম। এই সঙ্গে একটু জিজ্ঞেস করি যে রোমিও জুলিয়েট, এই কাজের মানে গল্প একটু শুনি। সেই রোমিও জুলিয়েট দেখো, একেতেই হচ্ছে সমস্ত অভিনেতারই শেক্সপিয়ারের পাঠ করবো, এটা সব অভিনেতার ইচ্ছা থাকে। মঞ্চে আমি এখনো করে উঠতে পারিনি, কিন্তু খুবই ইচ্ছা। যাই হোক, তো রোমিও জুলিয়েট আমাদের বন্ধুদের কাজ। আমার বন্ধু দুর্বারের লেখা এবং অর্পণ গড়াই নির্দেশনা, অনির্বাণদা সৃজনশীল পরিচালনা করেছেন। তো যেহেতু বন্ধুদের কাজ, ফলে এটার গোড়ার থেকেই আমার সঙ্গে একটা সংযোগ ছিল। দুর্বার যখন লিখছে তখন আমি জানি না আমি পাঠ করবো, কিন্তু আচ্ছা কি করে কি করছো, কোথায় অ্যাডাপ্ট করছো, আচ্ছা নর্থ বেঙ্গল, ও আচ্ছা এটা চলতে। তারপর অর্পণ একদিন কীর্তনখোলা দেখতে আসে মধুসূদন মঞ্চে এবং বলে তোমায় আমি একটি পাঠে ভেবেছি। দারুণ ব্যাপার হলো, বন্ধুদের কাজে আমি পাঠ করব, এবং সেই সূত্রেই ওই পাঠটা পাওয়া। এবং ওইটা আরেকটা ছিল, ডায়ালেক্ট ছিল, ওটায় নর্থ বেঙ্গলের ডায়ালেক্ট ছিল। আর ইতিমধ্যে আমি নাম নেই, অর্থাৎ দুর্বারদের দল, তাতে আমি পাঠ করেছিলাম। আর নাম নেই আমি বলি যে ওরা হচ্ছে উত্তরবঙ্গের মানে পুনর্বাসন যোজনা, উত্তরবঙ্গের সমস্ত ছেলে যারা অভিনেতা হবে তারা নাম নিয়ে পাঠ করে। ফলে ওরা ওই ডায়ালেক্টে কথা বলতো, আর আমি ওদের সঙ্গে ওই ডায়ালেক্টে কথা বলার চেষ্টা করতাম। সেইটা আমার এইখানে কাজে লেগে গেছে। তো সেইটা আমার খুব সুবিধা হয়েছিল। এবং রোমিও জুলিয়েট অনির্বাণদার সঙ্গে আমার দ্বিতীয় কাজ, দুর্গরহস্যে পাঠ করেছিলাম। তো এইটা একটা পাঠ, সেটা একটা চমৎকার অভিজ্ঞতা। অনির্বাণদা আমার মানে ছোটবেলার মানে তারা, মঞ্চে আমি দেখছি পরপর নাটক আমি বলতে পারবো, হ্যাঁ। তো সেই মানুষটার সঙ্গে পাঠ করা, এবং যেহেতু দুরন্ত অভিনেতা, তো ফলে বড় অভিনেতার সঙ্গে পাঠ করলে না নিজের অভিনয়টাও যেন আরো অনায়াস হয়ে যায়, আরো মানে ভাবনাহীন একটা স্তরে যায়। তো সেইটা খুবই আনন্দের আমার একটা অভিজ্ঞতা। একদম। আগামী দিনে কি ধরনের চরিত্রে নিজেকে দেখতে চাও বা করতে চাও, মানে ইচ্ছা রয়েছে এখনো অবধি? দেখো, আমার বেড়ে ওঠা হচ্ছে বৈদ্যবাটি, এবং সেটা হচ্ছে চটকল বেল্ট। ফলে আমি ছোটবেলা থেকে বাংলা এবং ভোজপুরি এই দুটো ভাষাই আমার মধ্যে ঢুকতে থেকেছে। বাংলা স্বাভাবিকভাবে মাতৃভাষা, আর ভোজপুরি হচ্ছে বন্ধু ভাষা, বন্ধুরা ভোজপুরিতে কথা বলতো। আর ওদের ওই মানুষদের আমি দেখে আমার এত আকর্ষণীয় লাগতো। আমার মনে হয় যে ওইরকম একটা মানে বিহারি চরিত্র এবং একটা ব্রুটাল মার্ডারার, এরকম একটা পার্ট আমি করতে চাই। আচ্ছা, মানে স্টুডিওর ভেতরে রয়েছি, আড্ডা দিচ্ছি, তাই জন্য ভয়টা কম করছে, কিন্তু বাইরে থাকলে এরকম একটা কথা শুনলে একটু হয়তো দূরত্ব বাড়াতো। আরেকটা কারণ হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুর। হ্যাঁ, তোমার চোখে তোমার প্রিয় পরিচালক যদি বলতে বলি, একটা নাম হয়তো মনে পড়বে না, কিন্তু তাও যদি একটা নামও হয় এই সময় বা পুরনো, না ওইটা ধরলে আমরা যে ওই লিস্টটা শেষ করতে পারবো, তাহলে এই সময় আমার খুবই আমার বন্ধুত্ব হয়েছে আমার কাজ করতে গিয়ে চন্দ্রাশিস রায় পরিচালক। আমার খুবই চমৎকার ঝকঝকে একজন মানুষ, ঝকঝকে একজন পরিচালক, যে অভিনেতা মন বোঝে,
সেরকম একজন মানুষ, সেইটা তার কথা বলবো, এবং অনির্বাণদার কথা আমি বলবো। এই দুটো জায়গা থেকে আমি এই জন্যই বলছি, অভিনেতা মন বোঝার যে জায়গা, যে অভিনয় করার কালীন, সেইটা এই দুজন যে আরাম আমায় দিয়েছে অভিনয় করাকালীন, সেইটা আমি আর মানে সেই কমফর্টটা দিয়েছে, তাই জন্য মানে সেরকম মানে তাদের আমি এগিয়ে রাখি প্রথম একাদশে, তারাও দুজন ওপেনার আমার। আচ্ছা, মানে খেলার প্রতি যে একটা টান রয়েছে এবং ছোটবেলায় যে একটা মানে খেলাধুলো করা হতো, সেটা ক্রিকেটারই হব বলে ভেবেছিলাম, ক্রিকেটার থেকে একেবারে অভিনয়ের মঞ্চে। হ্যাঁ, কিন্তু ক্রিকেটারটা হওয়া যায়নি, ওটার ভাবনা স্তরই ছিল। আর পাড়ায় খেলতাম, আর টুকটাক এই বন্ধুদের। কার খেলা ভালো লাগে? আমার মানে ছোটবেলায় সচিন, তারপর ধীরে ধীরে সৌরভ গাঙ্গুলি আমার নেতা, এটা নিয়ে কোনো কথা হবে না। তারপরে ধীরে ধীরে আমি বুঝছি আসলে আমার ধ্রুপদী শিল্পটাই বেশি ভালো লাগে, ফলে রাহুল দ্রাবিড়ের প্রতি আমার চমৎকার প্রেম। কিন্তু সেই ছোটবেলায় প্রথম দিকে কিন্তু রাহুল দ্রাবিড়কে দেখে একসময় রাগই হতো, কারণ ওই যে ঠুক ঠুক করে ছোটবেলায় তো জেনেছি 6 মারতে হবে, নাহলে তুমি বড় প্লেয়ার নয়। আর বড়বেলায় বুঝেছি আরে মারবি 6, দাঁড়া একটু তিষ্ঠ। একদমই তাই। এবং আগামী দিনে আমরা মানে কিভাবে মানে পাবো, শুধু অভিনেতা হিসেবে তোমাকে পাবো, না সেখানে ধরো তোমার পরিচালনার জায়গাটাও রয়েছে? আমি মানে ছবির ক্ষেত্রে পরিচালনাটা আমি একেবারে, যেহেতু ছবির ক্ষেত্রে পরিচালনাটা বহু শিল্প একসঙ্গে এসে একটা পরিচালকের কাজ ঘটে, তাকে সে শুধু অভিনয় বুঝবো বললে হবে না, আলো বুঝতে হবে, মানে শিল্প নির্দেশনার জায়গা বুঝতে হবে, ক্যামেরা বুঝতে, এত কিছু আমি জানি না, আমি বুঝতে পারবো, আমি অভিনয় করতে পারবো, আমি তার একটা ডিপার্টমেন্টে আছি। থিয়েটার আমার ডিরেক্ট করার ইচ্ছে মাঝে মাঝে হয়। আচ্ছা, সেটা যদি মানে একটু কোনো একটা বিষয় পাই, তাহলে থিয়েটার আমি একটা ডিরেক্ট করার চেষ্টা করে দেখতে পারি কি হচ্ছে বিষয়টা। বাহ, না আমরাও আশাবাদী যে আমরা পাবো অনুজার কাছে যে একটা থিয়েটার প্রোডাকশন পাবো। এবার এই সঙ্গে সঙ্গে লেখালেখির গল্পে আসি, যে কিভাবে এই এতগুলো কাজ, তার মধ্যে লেখালেখি, এই লেখালেখির অভ্যেসটা কবে থেকে, কিভাবে সেটা একটু বড় মাত্রায় এলো, মানে এই গল্পটা একটু জার্নিটা শুনি। সমস্ত বাঙালি কেন লেখে? আসলে ব্যর্থ প্রেম থেকে। সমস্ত বাঙালি সে লিখেইছে ব্যর্থ প্রেম থেকে, আমারও কোনো ব্যতিক্রম নয়। আচ্ছা, কেন আমি এই কথা বলছি? এমনি একটা লেখার ট্রেনিং, মানে আমার মামাই বলতেন যে লেখো, সেটা অভিনয়ের জন্য, কিন্তু সে লেখা আমার ভালো লাগতো না। বলছে লেখো, আমি যদি তোমায় এখন বলি লেখো, তো তোমার ভালো লাগবে লিখতে? তোমার ইচ্ছে হতে হবে লিখতে। তো সেইটা আমার মনে হয়েছে আমার কাছে লেখা এরম ভাবে এসছে, যে অনুভব আমি কাউকে মেসেজ করে বলতে পারছি না, ফোন করে বলতে পারছি না, কিন্তু বুকের ভেতরটা কেমন একটা করছে, সেই প্রথম আমি একটি রাত্রিবেলা লিখে ফেললাম। সেটা প্রেমেরই কথা, এলোমেলো কথা। সেই প্রথম আমি বুঝলাম লেখা আমার কাছে এমন একটা ঘটনা, যে ঘটনাটা হচ্ছে যেটা আমি কাউকে বলতে পারবো না, সেইটা আমায় লিখতে হবে। তারপর থেকে লিখেছি আমি সেইভাবেই, যে ঘটনা, যে অনুভব আমি কাউকে আর কোনোভাবে বলে উঠতে পারছি না, বুকের ভেতরটা হাঁকোপাঁকো করছে, তাই আমি লিখেছি। সেভাবেই লেখা আমার জীবনে এসেছে। আমি লেখক হব বলে আগেও লিখিনি, এর পরেও লিখবো না। না, কিন্তু লেখক নয়, কিন্তু কোন ফরম্যাটটা বেশি মানে সহজ? মানে একটা কবিতার আকারে সেটাকে নামিয়ে দেওয়া, না একেবারে গদ্য, না একেবারে উপন্যাস? সহজ তো মানে ওরম ভাবে নয়, কিন্তু গদ্যটাই আমি লিখতে শুরু করলে ব্যাপারটা গদ্যতেই এসে দাঁড়ায়। কবিতা আমি দেখেছি মানে খুব মুশকিল, কবিতা আমি লিখতে পারি না, সেই জায়গাটা থেকে গদ্য। এবং এর যে প্রকাশনা এবং সেই জায়গাগুলো, এইটা কবে মানে এই অ্যাপ্রোচটা কিভাবে হঠাৎ করেই নাকি? একদম হঠাৎ করে, সেটা আশ্চর্য। আমার বইটির নাম হচ্ছে ঝিঝি চটকল মফস্বল। আচ্ছা, আমার সেই চটকল। হ্যাঁ, সেই চটকল। ঝিঝি হচ্ছে এখানে, ঝিঝি মানে হচ্ছে ক্রিকেট তো, এবং আমার মফস্বল, এই গোটাটা নিয়েই আমার টুকরো টুকরো লেখা নিয়ে একটা বই, বিবিধ সময় লেখা। তো আমার এই প্রকাশক, তিনি আমার লেখা ফেসবুকে পড়তেন। আচ্ছা, অলক্ষে যে একজন প্রকাশক বসে আছেন তা আমি জানি না। তিনি একদিন আমায় বললেন যে অনুজদা এরকম একটা বই করতে চাই। আমি প্রথম 3 ঘন্টা উত্তর দিইনি, যে পাগল নাকি, মানে কি মজা করে বলছেন এমনি। মানে তারপরে আমি এবার দেখলাম, বল সত্যি ওর প্রকাশনা সংস্থা আছে। আমি তো মহাজালায় পড়লাম। আমি বললাম দেখো ভাই, হবে না। তাই হোক, সেই পেছনে লেগে থেকে তারপরে সেই মানে খুবই না এই বইটা হবে, আমার কেউ পড়বে না, আমার মা আর বাবা পড়বে, তুমি 3টে বই ছাপাও, এটা আমার জন্য আর একটা মা আর বাবার জন্য। না 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 হবে বলে বইমেলায় বইটা প্রকাশ করা হলো। সেটা এরকম বইমেলা আমার জীবনে কখনো কাটেনি, যে আমার একটা স্টল আছে। আচ্ছা, সেখানে ঘুরে বেড়াচ্ছি, একটু চা খাচ্ছি, অন্য একজন এসে বললো যে দাদা এই বইটা আমি কিনবো। সে হয়তো আমার অভিনয় দেখে বইটা কিনবে, সে আমার লেখা পড়ে আসেনি। আবার কেউ হয়তো ফেসবুকে আমার লেখা পড়েছে, আপনার বই সিরিয়াস পাঠক, সেরকম হচ্ছে। সেটা খুব আনন্দের, সেটা খুব মজার। এটাও তো একটা ভালো লাগা পাওয়া, এটাও তো আমার জীবনে, এটা আমার এ যাবৎকালের জীবনে এটা একটা বিস্ময়। এবং এরপরে আর মানে এরকম প্রস্তাবনা নিশ্চয়ই এরপরেও আসবে, যে আরো তারপরে লেখালেখি সেগুলো চলছে? আমার তো মনে হয় যে ওই লেখাগুলো লিখে আমি নিঃশেষিত হয়ে গেছি, আমার আর মনে কোনো লেখা নেই। ফলে তারপর থেকে আমি আর মানে আর আমার যে হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে,
আবার মনে একটু কিছু জমলে আবার লেখা, কিন্তু সেটার আবারও বলছি তার সঙ্গে বইয়ের কোনো যোগ নেই, মানে আমার যেটা বই প্রকাশ করতে হবে বলে লিখতে হবে না সেটা নয়, কিন্তু নিজের মনের এই যে যেগুলো মনে হচ্ছে যে কোথাও কাউকে প্রকাশ করা যাচ্ছে না, এরকম মেটেরিয়াল তো আবার জমবে, নিশ্চয়ই জমবে, হ্যাঁ সেগুলো তাহলে আবার লিখতে হবে, সেটা লিখতে হবে, তার কোনো আমার কাছে কোনো অল্টারনেটিভ নেই, সেই জন্য লিখতে হবে। এই যে এতটা পরিসরে এতদিন ধরে কাজ করা এবং এখন একটা মোটামুটি রেগুলার ডেইলি বেসিসে একটা ব্যস্ততা, সেই জায়গায় কিভাবে মানে শিডিউল মেনটেন করো, মানে ব্যালেন্স করো কিভাবে, হয়ে যায়? আমি তো অভিনয় ছাড়া আর কিছু করি না, এটা হচ্ছে আমার একটা প্রথম সুবিধে। এটা আমি ছোটবেলাতেই বুঝে নিয়েছিলাম যে মানে আমি যেহেতু খুব বেশি কাজ আমি পারি না, অনেকগুলো সুবিধা থাকে না মানুষের, খুব বেশি কাজ আমি পারি না, ফলে অভিনয়টাতেই আমি দেখেছি ঘষে মেজে লড়ে টড়ে গিয়ে সেইটাতে অভিনয়টাই করি, ফলে আমি তো অন্য কিছু করি না, ফলে আমার কাছে এটার কোনো মানে এক্সকিউজ, আমি তো আসলে ওই কাজটা করছিলাম, এখন সময় দিতে পারবো না, ফলে গোটাটাই এইটার সময়। আর দ্বিতীয় হচ্ছে যে মানে অভিনেতার প্রস্তুতি, যেহেতু সবকিছুই অভিনেতার প্রস্তুতি, এই যে তোমার সাথে আমি গল্প করছি সেটাও অভিনেতার প্রস্তুতি, এই যে আমি এখানে এসে আমার কাছে নতুন, আমি এর আগে এখানে আসিনি, সেইটা আমি দেখছি, এটাও নতুন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, এটাও অভিনেতার প্রস্তুতি, ফলে সবটা মিলিয়েই মানে অভিনেতা জীবন আমার মনে হয় চলতে থাকে। তো ফলে আলাদা করে খুব, আর শুটিং থাকলে তো সেটা একটা দিন নির্দিষ্ট রইলই যে সেইটা, ফলে এইভাবেই আমি বলছি যে ব্যালেন্স হয়ে যায় কিছু একটা করে, আমি দেখেছি একদম এইভাবেই লাইফে অনুজয় চট্টোপাধ্যায় ব্যালেন্স করুক, সে থিয়েটার হোক, সে শুটিং হোক, লেখালেখি হোক, সব কিছুর মধ্যে। আর অবশ্যই চাইবো তার যে মনের ইচ্ছেগুলো রয়েছে সেগুলো পূরণ হোক, তার কাছ থেকে আমরা একটা থিয়েটার প্রোডাকশন পাই, তার কাছ থেকে নতুন আরও একটা বই পাই, তার অনেক অনেক লেখা আমাদের কাছে আসুক সেটাও চাই, এবং আরও ডিফারেন্ট ক্যারেক্টারে তাকে আমরা পাবো, তার অভিনয় শৈলীর তে আমরা আরও সমৃদ্ধ হব, এটা চাই। আর অনুজয় চট্টোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় এই দুই হুজুরের গপ্পে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনারা খুব ভালো থাকুন, ভালো রাখুন, সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠক।